আপনারা জানেন দুর্নীতি এবং নাশকতার 4 মামলায় আত্মসমর্পণ এবং রাষ্ট্রদ্রোহের 1 মামলায় আদালতের সমনে হাজিরা দিয়ে 5টিতেই জামিন পেয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এদিকে হবিগঞ্জের বাহুবলে 4 শিশু হত্যা মামলা অভিযোগপত্র দিয়েছে পুলিশ। আসামি করা হয়েছে 9 জনকে, পলাতক রয়েছেন এর মধ্যে 3 জন। এদিকে বাঁশখালীতে 4 জন নিহতের ঘটনায় 3 মামলা এখনো মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ। অন্যদিকে প্রথমবারের মতো 7-এর ঘরে জিডিপি প্রবৃদ্ধি, মাথাপিছু আয় বেড়ে হয়েছে $1,466। বলছিলাম মঙ্গলবারের গুরুত্বপূর্ণ খবরের কিছু অংশ। আপনারা দেখছেন বাংলাদেশ এখন, আপনাদের সাথে আছে আমি মাহমুদা মৌমিতা। আমরা আজকে কথা বলতে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী, এবং সেই সাথে আমাদের সাথে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় টেলিভিশন অ্যান্ড ফিল্ম স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ডক্টর শফিউল আলম ভুইয়া। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। আপনারা শুনছিলেন যে আজকে সারাদিনে আসলে কি কি বিষয় আলোচ্য বিষয় হয়ে এসছে। তার মধ্যে সকাল থেকে আমরা যেটা দেখেছি, খালেদা জিয়া আজকে 5টি মামলায় জামিন পেয়েছেন এবং মূল যে মামলাটি যাত্রাবাড়িতে নাশকতার ঘটনায় বিশেষ আইনে যে মামলাটি করা হয়েছিল সেটিতে তিনি আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন। তো স্বাভাবিকভাবেই খালেদা জিয়ার মামলার আজকে জামিন নিয়ে আজকে হান্নান শেখ একটি মন্তব্য করেছেন। তিনি বলছেন যে একই কায়দায় শেখ হাসিনাকে, মানে যেভাবে খালেদা জিয়াকে কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে, একইভাবে বিচারের মুখোমুখি করা হবে শেখ হাসিনাকে। তো এই যে ধরেন মামলা হামলার হুমকি ধামকি বা এই যে রাজনৈতিক প্রতিহিংসা, এটা থেকে আমরা কেন বের হতে পারছি না জনাব কামরুল ইসলাম? আসলে আমি প্রথমে মনে করি যে আজকে 5 মামলায় যে জামিন হলো, এটা একটা ইতিবাচক একটা দিক। যদিও আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে এই ঔদার্য এখনো পুরোপুরি আমরা দেখতে পাই না, কিন্তু একটা বিরল ঘটনা হলেও আমি মনে করি যে এটা খুবই একটি ভালো উদ্যোগ যে তাকে 5 মামলায় জামিন দেওয়া হলো। সরকারের দিক থেকেও আমি মনে করি যে এটা এক ধরনের অলিভ ব্রাঞ্চ দেওয়া, যে বিএনপিকে শান্তিপূর্ণ আন্দোলন বা রাজপথে রাখা অনেকটা কৌশল অবলম্বন করে তাদেরকে একটা মানে ডেমোক্রেটিক স্পেস দেওয়ার একটা হয়তো ফার্স্ট স্টেপ হতে পারে। আর যেটি হান্নান শাহ বললেন, এটি যেমন সে গ্যাটকো একটা মামলা, এই মামলাটা কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের সময় করা মামলা, এবং এরকম মামলা কিন্তু যেমন শেখ হাসিনার সম্পর্ক ব্যাপারেও ছিল, এবং এরকম আরও অনেক মামলা অনেকের কিন্তু আর মানে সেই মামলাগুলো আর টেকেনি, থাকেনি। এগুলো না, আমরা কিন্তু এটা লক্ষ্য করি যে মামলা করা হয় কিন্তু সেগুলো টেকে না বা থাকে না বা কোনোভাবে সেগুলো থেকে খালাস পাওয়া যায়। আর এগুলোর অধিকাংশই হচ্ছে রাজনৈতিক মামলা। রাজনৈতিক মামলাগুলো আসলে ওই একটা সময় এসে যখন রাজনৈতিক ভাবে বড় দলগুলো নিজেদের মধ্যে এক ধরনের সমঝোতায় আসে, তখন কিন্তু এই মামলাগুলো। আপনি বলছিলেন যে আওয়ামী লীগের একটি রাজনৈতিক কৌশলের অংশ এটা কিনা। আমি শফিল ভাইয়ের কাছে আসতে চাই। আসলে এই যে মামলাগুলো থেকে আসলে জামিন পাওয়া যায়, বা আপনি ইতিবাচক বলছিলেন কামরুল ভাই, আওয়ামী লীগের হয়তো এটা রাজনৈতিক কৌশলের অংশ বলছিলেন, আপনি এর সাথে একমত কিনা? যেমন কামরুল ভাই কিন্তু বলেন নাই যে এটা আওয়ামী লীগের রাজনৈতিক কৌশলের অংশ। কামরুল ভাই যেটা বলেছেন সেটা হলো যে এই যে আজকে যে খালেদা জিয়া 5টি মামলায় জামিন পেলেন, এতে সরকার আদালতের উপরে কোনো ধরনের হস্তক্ষেপ করেনি। যে এই 5টি মামলা হয়েছে আইনের দৃষ্টিতে এগুলো জামিনযোগ্য অপরাধ, তো বা জামিনযোগ্য অভিযোগ যদি আমরা বলি, সেক্ষেত্রে আদালত জামিন দিয়েছে। যদি সরকার এখানে হস্তক্ষেপ করতো তাহলে হয়তো কোর্টকে বলে দিত যে না, খালেদা জিয়াকে জামিন দিয়েন না, তাকে কারাগারে নিক্ষেপ করেন। এই যে একটা বড় দলের রাজনৈতিক নেত্রী এবং খালেদা জিয়াও কিন্তু একটা দৃষ্টান্ত আজকে স্থাপন করেছেন, সেটা হচ্ছে যে মাঝখানে কিন্তু খালেদা জিয়া আদালতে যেতেন না, গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে, উনি হাজিরা দেননি, আদালতে যাননি, হ্যাঁ এই কারণেই কিন্তু ঝুলে আছে। তিনিও আজকে কিন্তু আদালতে গিয়েছেন, গিয়ে হাজিরা দিয়েছেন, আত্মসমর্পণ করেছেন, তার ফলশ্রুতিতে আজকে আদালত তাকে এটা দিয়েছে। এবং এই যে রাজনৈতিক স্পেস দেওয়ার যে বিষয়টি, সাম্প্রতিককালে আরেকটা উদাহরণ যদি আমি এখানে যোগ করি, সেটা হলো যে এই যে বিএনপির যে সম্মেলনটি হয়েছে, অনেক কানাঘুষা ছিল, অনেকে বলছিলেন যে বিএনপিকে সম্মেলনের জায়গা দেয়া হবে না। আমি অবশ্য নিজে অনেক জায়গায় বলেছি যে না, এটি অন্তত হবে না, কারণ বিএনপি তার মতো করে তার সম্মেলন করবে এবং ভালোভাবেই করবে। তো সেটি হয়েছে, এবং বিশেষ করে বিএনপির দিক থেকেও কিন্তু একটা উপলব্ধি এসছে। যেমন ধরেন যে বিএনপি আজ থেকে 6-7 মাস আগে যে ধরনের আন্দোলন বিএনপির সঙ্গে পরিচালিত হয়েছিল, যেই
সন্ত্রাস সহিংসতা বিএনপির আন্দোলনকে কেন্দ্র করে আমরা দেখেছি। সেই জায়গা থেকে মানে আপনি যেটা বলতে চাইছেন যে বিএনপিও কিন্তু সরে এসছে। তো বিএনপি যে সরে এসছে এখন, এই যে স্বাভাবিক প্রক্রিয়া, ধরেন একটা রাজনৈতিক দল তার স্বাভাবিক প্রক্রিয়ায় সে বিরোধী দল হিসেবে সরকারের সমালোচনা করবে এবং সরকারের সৎ কাজের প্রশংসা করবে, এই ধরনের একটা রাজনৈতিক সংস্কৃতিতে আমাদের যাওয়া দরকার বলে আমি মনে করি। শফিল ভাই যেটি বলছেন যে বিএনপির এটা স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যে ফেরার ইচ্ছে, এটা কি বিএনপির স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যে ফেরার ইচ্ছে নাকি নিজের অস্তিত্ব জনগণের কাছে টিকিয়ে রাখার চেষ্টা বলবেন আপনি? না, এক হচ্ছে স্বাভাবিকভাবে স্বাভাবিক রাজনীতি করা। এখন স্বাভাবিক রাজনীতি করতে গেলে কিন্তু মানে স্বাভাবিক যে একটা স্পেস, সেই স্পেসও থাকতে হয়, এবং সেই স্পেসটা কিন্তু আমি মনে করি যে যেমন বিএনপির যে কাউন্সিলটা হলো, এটা শান্তিপূর্ণভাবে তারা কাউন্সিলটা করতে পেরেছে এবং সরকারও সেই স্পেসটা তাদেরকে দিয়েছে, যে পুলিশ দিয়ে বাধা দেয়নি, আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে করা হয়নি। সেই কারণে দুই দিক থেকেই কিন্তু আমি মনে করি যে এক ধরনের ইতিবাচক সাড়া, হ্যাঁ, বা মানে এক ধরনের সিগন্যাল, যেটা হচ্ছে যে না, আমরা সহাবস্থান করব, আমরা রাজনীতিটাকে রাজনীতির মাঠেই রাখবো। হ্যাঁ, এর মানে কনফ্রন্টেশন যে কোর্স, মানে সাংঘর্ষিক রাজনীতি, সেটা থেকে মনে হয় যেন প্রধান দুটি দল বেরিয়ে আসার চেষ্টা করছে। সরে আসবার কারণ কি বলে মনে হয় আপনার? যদি তাদের সদিচ্ছাই থেকে থাকে যে না, তারা সুষ্ঠু রাজনীতি করবেন, কেউ কাউকে দোষারোপ করবেন না, তাহলে এই যে বিএনপির পক্ষ থেকে মামলার বিষয়ে এখনো বলা হয়, সবসময় বলা হয়, যে কোনো দল যখন কারো বিরুদ্ধে মামলা করেন তখন বলা হয় যে রাজনৈতিক ভাবে তাদেরকে হয়রানি করবার জন্য মামলা দেওয়া হচ্ছে। এই প্রক্রিয়া থেকে তো আমরা বেরোতে পারি না। না, এটা হচ্ছে পলিটিক্যাল রেটরিক্স। হ্যাঁ, এটা বড় দলগুলো বা আমাদের দেশে মানে স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত, এমনকি পাকিস্তান আমলেও, হ্যাঁ, যখনই কোনো একটা মামলা হতো তখনই বলা হতো যে এটা রাজনৈতিক মামলা। হ্যাঁ, তো এমনকি ফৌজদারি মামলাগুলোকে কিন্তু অনেক সময় রাজনৈতিক রং দেওয়া হতো। হ্যাঁ, রাজনৈতিক কারণেই কিন্তু হয়তো ফৌজদারি মামলাও করা হতো। তো সেই কারণেই কালকেও কিন্তু যে মহানগর বিএনপি সমাবেশে করা হয়েছে, দাবি করা হয়েছে যে এটা আসলে এই তামাশা নির্বাচনকে ধামাচাপা দেওয়ার জন্য আসলে খালেদা জিয়াকে এভাবে মামলা দিয়ে বারবার হয়রানি করা হচ্ছে। এটাকে আপনি কি বলবেন আসলে? তাহলে কি তারা কি সুষ্ঠু রাজনীতি চিন্তা করে তারা এগোচ্ছে? না, ওই যে কথা আমি বললাম যে আমাদের দেশে এখনো রাজনীতিবিদরা মানে রাজনৈতিক রেটরিক্স আশ্রয় নেন। অনেক সময় অনেক কিছু আছে যে হয়তো সঠিক একটি কাজ, সঠিক একটি মামলা, সেই মামলাটাকেও আমরা রাজনীতির রং ওটার গায়ে চড়িয়ে দেই। হ্যাঁ, এটা কিন্তু সব পক্ষ থেকে হয়ে আসছে এবং এই প্রবণতা থেকে কিন্তু আমরা এখনো বেরিয়ে আসতে পারিনি যে ওকে, এটি হচ্ছে একটা দুর্নীতির মামলা, এটি হয়েছে কি হয়নি আদালত এটা বিচার করবে, আদালতের কাছে আমরা এটা সমর্পণ করলাম। আমরা কিন্তু সেইভাবে কিন্তু সবসময় এগোই না। আমরা হয়তো দেখা গেল যে হোম মিনিস্ট্রি ওইখানে কিছু কিছু ক্ষেত্রে মামলা চালিয়ে যান, আবার কিছু কিছু ক্ষেত্রে মামলার থেকে অব্যাহতি দেন। আবার দুর্নীতি দমন কমিশন তারাও কিন্তু অনেক মামলা থেকে অনেককে খালাস দিয়ে দেন। পরিপূর্ণ হয়তো ইনভেস্টিগেশনটা তারা সুষ্ঠুভাবে করেন না। কারণ কি এটা? ওই যে আমি বললাম যে আমাদের দেশে এখনো রাজনীতিটাই কিন্তু অনেক ক্ষেত্রে ডমিনেট করে, রাজনৈতিক বিবেচনাটা প্রধান হয়। অর্থনৈতিক বিবেচনা অথবা নীতি নৈতিকতা বোর্ডটা কিন্তু আমাদের এখানে অনেক সময়। শফিল ভাই, আপনার কাছে যে রাজনৈতিক এই পয়েন্টের কথা আমাদের কামরুল ভাই বলছিলেন যে নীতি নৈতিকতার ঊর্ধ্বে আসলে ডমিনেট করাটাই মূল যদি প্রক্রিয়া হয়ে থাকে, আমরা দেখি যে কোনো ঘটনা ঘটার পর মামলা মোকদ্দমা সেটাকে রাজনৈতিক বক্তব্য বলে চালিয়ে দেওয়া হয়, তখন বলা হয় যে এটি রাজনৈতিক বক্তব্য, এটার কোনো ভিত্তি নেই। এটাকে শুধুমাত্র রাজনীতিকটা দায় এড়াতেই করেন নাকি রাজনৈতিক বক্তব্যের আশ্রয় নেন? যেমন ধরুন, যেটা কামরুল ভাই বলছিলেন যে পলিটিক্যাল রেটরিক, আমাদের দেশে আপনি যদি আমাদের সব পর্যায়েরই মানুষের মধ্যে অতি কথনের একটা প্রবণতা কিন্তু আছে। বিশেষ করে রাজনীতিবিদরা যেভাবে কথা বলেন, তারা চিন্তা করেন যে আমি কোন কথাটা বললে আমার কর্মীরা উজ্জীবিত হবে, কোন কথাটা বললে কর্মীরা আমাকে বাহাবা দিবে, সেইটা অনেক ক্ষেত্রেই তারা চিন্তা করেন।
অথচ তাদের চিন্তা করা উচিত যে কোন কথাটা বললে রাজনীতির উপকার হবে, কোন কথাটা বললে রাষ্ট্রের উপকার হবে। এই যে ধরেন আজকে আপনি বিএনপির যে কয়েকজন নেতার বক্তব্য আপনি কোট করেছেন, সেইখানে যে তারা যে দলীয় দৃষ্টিভঙ্গি বা দলের নীতি আদর্শ সমুন্নত রেখে কথা বলেছে তা কিন্তু না, তারা ব্যক্তিগত ক্যাপাসিটিতে যেই কথাগুলো এসছে এটা বিএনপির দলীয় বক্তব্য না, ব্যক্তি হান্নান শাহের বক্তব্য, ব্যক্তি অমুকের বক্তব্য, তারা তাদের মতো করে একভাবে কমিউনিকেট করেছেন। এই যে প্রতিহিংসা রাজনীতিটা, এই যে ধরেন দলের পক্ষ থেকে কিন্তু সমাবেশেও কিন্তু তারা দাবি করেছেন যে হ্যাঁ, তামাশা নির্বাচনকে ধামাচাপা দেওয়ার হ্যাঁ, জন্য। এখন এই বক্তব্যটাই বা কতটুকু সঠিক? এই যে ধরেন আমরা যদি না, একজন দলের কেউ যে- যখন বক্তব্য দেন তাহলে কি সেটি কি দলের বক্তব্য আপনি বলবেন না? না, দলের মুখপাত্র বলেছেন কিনা, যদি দলের মুখপাত্র বলেন, এই মুহূর্তে বিএনপির যিনি মুখপাত্র আছেন, যে ধরেন খালেদা জিয়া যদি একটা কথা বলেন তাহলে আমাকে ধরে নিতে হবে যে এটি হচ্ছে বিএনপির বক্তব্য। তো সেক্ষেত্রে ধরেন বা বিএনপির যিনি মুখপাত্র আছেন তিনি বললে আমি ধরে নিব বিএনপির বক্তব্য। কিন্তু এমন একজন নেতা যিনি দলের নীতি নির্ধারণী বক্তব্য দিতে পারেন না, কারণ সব দলের, ইভেন আপনি আওয়ামী লীগের কথাও যদি বলেন, সব নেতার বক্তব্য কি আওয়ামী লীগের দলীয় বক্তব্য? মানে তাহলে তারা এই ধরনের বক্তব্য দেন কেন? এটা তো হচ্ছে রাজনৈতিক অভ্যাসের ব্যাপার। যে ওই যে আমি প্রথমেই বলেছি যে তারা তো বক্তব্য দেন, আবার আপনাদের দিকে তাকেও কিন্তু বক্তব্য দেন, যে কোন বক্তব্যটা দিলে মিডিয়াতে হাইলাইটেড হবে সেটাও কিন্তু মাথায় রাখেন রাজনীতিবিদরা, কারণ তাদের কিন্তু প্রচার এবং প্রকাশের একটা ব্যাপার আছে। তো এই যে ধরেন যে মামলাগুলো খালেদা জিয়া আজকে যে মামলাগুলোতে হাজিরা দিলেন, যেমন ধরেন যে এই যে বিশেষ করে যাত্রাবাড়ির যে মামলাটা, যে সহিংসতা হয়েছে সেই সময় খালেদা জিয়া সহিংসতা করেছেন কি করেননি সেটা বিবেচ্য বিষয় না, উনি হুকুমের আসামি ছিলেন। এখন মামলা পুলিশ করেছে, স্বাভাবিক নিয়ম যে মামলার যদি ম্যারিট থাকে সেটা কোর্টে যাবে, কোর্ট উইল ডিসাইড যে কি হবে সেক্ষেত্রে। এখন ধরেন এই মামলায় খালেদা জিয়া সাক্ষী দিতেও যাচ্ছেন, আদালতের প্রতি সম্মান প্রদর্শন করছেন, আবার তার দলের একজন নেতা বক্তব্য দিচ্ছেন, একইভাবে শেখ হাসিনাকেও এটার সম্মুখীন হতে হবে। তাহলে কি আমরা এই বৃত্ত থেকে কিন্তু বেরোতে পারছি না? শফিল ভাই, আপনাদের কাছে আমি ফিরবো বিরতির পর। আপনার কাছে আমি যেটা জানতে চাইবো যে এই যে রাজনৈতিক উদ্দেশ্যে যে মামলা করা, আবার তার জামিন দেয়া, আইন নিয়ে যে আইনি খেলা, আইনের প্রতি আসলে কতটা শ্রদ্ধা প্রদর্শন করে, এবং সেই সাথে এতে রাজনীতিবিদদের বক্তব্যের প্রতি মানুষের আস্থা এবং আইনের প্রতি মানুষের শ্রদ্ধাকে কমে যাচ্ছে কিনা, এই প্রসঙ্গে আপনাদের কাছে ফিরবো। একটা বিরতি নিয়ে নিচ্ছি দর্শক, 1 মিনিট একটা বিরতি নিয়ে নিচ্ছি, আমাদের সাথেই থাকুন। বাংলাদেশে এখানে ফিরে এলাম। আমরা কথা বলছিলাম কামরুল ভাই এবং শফিল ভাইয়ের সাথে। শফিল ভাই, আমি যে প্রশ্নটি বিরতির আগে যাওয়ার আগে রেখেছিলাম সেটাতে আমি আসবো। বিরতির মধ্যে আপনাদের সাথে একটা কথা হচ্ছিল যে আপনি বলছিলেন যে দলীয় মুখপাত্রের বক্তব্য ছাড়া সেটা আসলে ধরে নেওয়া ঠিক না, কিন্তু যারা দলের গুরুত্বপূর্ণ অংশ বা যারা বিশেষ নেতা বা দলের সাথে তাদের সংশ্লিষ্টতা বা অস্বীকার করার কোনো উপায় নেই, তাদের এই সমস্ত বক্তব্য আমরা কেন নিতে পারবো না? বা তাদের অবস্থানটা, দলে তাদের অবস্থানটা তাহলে কি শুধুমাত্র মুখপাত্রের বক্তব্যই কেন নিতে হবে? কেন নিতে হবে এই কারণে যে ধরেন আপনি যদি যেখানে সুষ্ঠু গণতন্ত্র বিদ্যমান, আপনি ধরেন ব্রিটিশ পার্লামেন্টারি সিস্টেমে আসেন, আমেরিকান ডেমোক্রেসিতে আসেন, সেখানে কি হয়, পার্টিগুলো নিয়মিত তাদের যে বৈঠকগুলো করে, সম্মেলনগুলো করে, সেখানে আলাপ আলোচনা হয়, সেখানে ধরেন ক্যাবিনেট থাকলে ছায়া ক্যাবিনেট থাকে সেখানে, এবং কোন ইস্যুতে কে কথা বলবে একেবারে পূর্ব নির্ধারিত থাকে। আপনি আমেরিকান পলিটিক্সে বা ব্রিটিশ পলিটিক্সে কিন্তু আপনি দেখবেন না যে যে কেউ সবাই সব বিষয় নিয়ে মন্তব্য করে না, যে বিষয়ে এক্সপার্ট। এই যে ধরেন দলের, আমাদের দেশেও তো রাজনৈতিক দলগুলো কিন্তু সেই চর্চার মধ্যে তো আমরা, সেটা আমি বলছি যে আমাদের রাজনৈতিক দলগুলোর কিন্তু ধরেন আইন বিষয়ক সম্পাদক একজন আছেন, একজন দপ্তর সম্পাদক আছেন, একজন সাধারণ সম্পাদক আছেন, একজন গবেষণা সম্পাদক আছেন, এইভাবে পদগুলো ভাগ আছে বিভিন্ন অনুসারে। তো সেই অনুসারে কিন্তু আমরা বক্তব্যটা রাখি না, এবং আমাদের দেশে যেহেতু দলীয় গণতন্ত্রের অভাব, দলগুলোর মধ্যে গণতন্ত্র সেইভাবে নাই, কোনো দলে গণতন্ত্র একটু বেশি, কোনো দলে গণতন্ত্র কম, এই যে দায়িত্ব ভাগ নাই, ইভেন যে কোনো বিষয়ে যে কেউই কথা বলছে, এবং বিশেষ করে ওই যে আপনার ক্যামেরা দেখলে তারপরে আপনার নেতাকর্মীদেরকে উজ্জীবিত করা, তারপরে অনেক সময় দেখা যায় কি যে দলীয় প্রধানরা কিসে খুশি হবেন সেই কথা মাথায় রেখেও কিন্তু অন্যান্য নেতাকর্মীরা বক্তব্য রাখেন। তো যার ফলে হয় কি যে আপনার এই বক্তব্যগুলোকে আমরা সেভাবে নিতে পারি না।
কারণ পার্টির বক্তব্য হিসাবে এগুলো গণ্য হয় না। তো যেহেতু পার্টির বক্তব্য হিসেবে গণ্য হয় না, সেই কারণে আমরা যখন ধরি কোনো ব্যক্তির বক্তব্য, আমরা দেখার চেষ্টা করি পার্টিতে তার ওয়েটটা কতটুকু আছে, পার্টিতে তার গুরুত্ব কতটুকু আছে। এখন ধরেন বাস্তবিক অর্থেই আমাদের যে বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে দলীয় প্রধানরা হচ্ছেন সবকিছুতে নিয়ামকের ভূমিকা পালন করেন, তাদের বক্তব্যই চূড়ান্ত হয়। কোনো কোনো ক্ষেত্রে সাধারণ সম্পাদকের বক্তব্য গুরুত্বপূর্ণ তার পদের কারণে। তো সেই কারণে ইভেন আমি তো একটা জিনিস মিডিয়াকেও ভাবতে বলবো যে এই যে যারা এই ধরনের বক্তব্য দেন, আওয়ামী লীগে বলেন, বিএনপিতে বলেন বা অন্যান্য পার্টিতে, এই ধরনের বক্তব্য আপনারা ক্যারি বা করবেন কেন? যে কারণ এই যে রাজনীতিটাকে শুদ্ধ করার, রাজনীতিতে পরিবর্তন আনার ক্ষেত্রে কিন্তু গণমাধ্যমের একটা বড় ভূমিকা আছে। তো গণমাধ্যম যদি এই ধরনের বক্তব্যগুলোকে হাইলাইট না করে, তাহলে আপনি দেখবেন যে এই ধরনের এই যে প্রতিশোধ পরায়ণমূলক বক্তব্যের অস্তিত্বই গণমাধ্যমের থাকবে কাজ না। হচ্ছে খবর না, গণমাধ্যমের জানানো তো। কাজ হচ্ছে, আবার গণমাধ্যমই কিন্তু ডিসাইড করে কোনটা খবর না। এই না, যে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি যখন দলের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি যখন কথা বলছেন, আমি যদি জনাব কামরুল ইসলাম এবং মোজাম্মেল হকের বিষয়টিতে আসি, তারা যে বক্তব্য দিয়েছেন পরবর্তীতে আদালতে তারা আবার সেটির জন্য ক্ষমাও চেয়েছেন, আদালত সেটি পরে মেনেও নেয়নি। এই যে বক্তব্য দিলেন এবং সেটা তার জন্য ক্ষমা চাইলেন, হ্যাঁ, এই যে বক্তব্য দেওয়ার বিষয়টি, এটি যখন রাজনীতিবিদরা দেন, সেটি তাদের চিন্তা করে দেওয়া উচিত কিনা? অবশ্যই এই যে এটাই তো আপনার রাজনৈতিক যে প্রশিক্ষণের অভাব, যে একজন রাজনৈতিক নেতা কোন ক্ষেত্রে কি বক্তব্য দিবেন, একজন মন্ত্রী, দায়িত্বপূর্ণ মন্ত্রী কোন ক্ষেত্রে কি বক্তব্য দিবেন। এই যে ধরেন এই সরকারের আমলে এটা তো একটা যুগান্তকারী উদাহরণ সৃষ্টি হয়ে গেল যে দুজন সিটিং মিনিস্টার, সুপ্রিম কোর্ট তাদেরকে এক ধরনের শাস্তি দিয়ে দিল এই যে তাদের বক্তব্যের কারণে। এটাও কিন্তু রেয়ার ঘটনা, মানে বাংলাদেশের ইতিহাসে তো সেটাই হয়তো একটা বটেই। নজির স্থাপন করবে যে ভবিষ্যতে। নজির স্থাপন করছে যে কখন কি বলবো, কোন বিষয়ে আমরা কি কথা বলবো, কি নিয়ে কথা বলতে পারবো, কি নিয়ে বলতে পারবো না, এই বিষয়গুলো কিন্তু রাজনীতিবিদদের ভেবে দেখার বিষয় আছে। এবং কথা বলার সময় চিন্তা করা যে আমি যে বক্তব্যটি দিচ্ছি সেটি রাজনৈতিক সংস্কৃতিকে কলুষিত করবে কিনা। কারণ যেই বক্তব্যটি আজকে হান্নান শাহ দিয়েছেন, এই যে শেখ হাসিনাকেও এই ধরনের বিষয়ের সম্মুখীন হতে হবে, তাতে কি হবে? তাতে হবে হলো তাহলে শেখ হাসিনা বা তার দল চিন্তা করবে যে ঠিক আছে, তারা যেহেতু ভবিষ্যতে এই কাজ করবে, তাহলে আমরা যতদিন ক্ষমতায় আছি ততদিন তাদেরকেও আমরা এরকম টাইট দিয়েই রাখবো। আবার কর্মীদের মধ্যেও কিন্তু এটা প্রতিফলিত হবে যে কর্মীরাও কিন্তু একটা প্রতিশোধ পরায়ণ অবস্থার মধ্য দিয়ে যাবে। তো যেটা দরকার মানে আমাদের, যেটি সেটা আপনার দলের চর্চা হবে সেটি আসলে প্রতিফলন ঘটবে। যেটা আমাদের দরকার, যে আমাদের দরকার কিন্তু হচ্ছে কিন্তু এই যে প্রতিদ্বন্দ্বিতা। মুখপাত্র এবং প্রধান কেন্দ্রিক যে রাজনীতি বা আমাদের যে ক্ষমতার ব্যবহার, যেমন ধরেন কোনো ঘটনার ক্ষেত্রে আমরা দেখি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ আমরা আসলে চাই, এবং সেটাই ঘটছে বেশিরভাগ ক্ষেত্রে বড় বড় ঘটনার ক্ষেত্রে। এবং দলগুলোর ক্ষেত্রেও যে আপনি যেটা বলছেন যে এই মুখপাত্র কেন্দ্রিক বা প্রধান কেন্দ্রিক বক্তব্য, এটি আসলে আমাদের রাজনীতিকে কোন দিকে নিয়ে যাচ্ছে কামরুল ভাই? না, রাজনীতিতে এটা মানে আসলে আমরা একটা গোলকধাঁধার মধ্যে আছি। এবং ধরুন পররাষ্ট্রনীতি বিষয়ক আলোচনা, সেখানে আমরা কি গণমাধ্যম থেকেও আমরা কিন্তু পররাষ্ট্র বিষয়ক যারা মুখপাত্র, তাদের শরণাপন্ন খুব কম সময় হয়। আমরা হয়তো দেখা গেল যে হ্যাঁ, এই পানি সম্পদ মন্ত্রীর বক্তব্য নিয়ে আসি, আমরা হয়তো দেখা গেল যে যিনি কৃষি নিয়ে গবেষণা করেন রাজনৈতিক দলেরই, হ্যাঁ, তার বক্তব্য দিয়ে পররাষ্ট্র নীতি বিষয়ক আলোচনায় আমরা তাকে কোট করি গণমাধ্যম। এই যে এই প্রবণতাটাও কিন্তু অনেক সময় গণমাধ্যমে তো অনেক আসলে কারণ হচ্ছে কি যে আমাদের মধ্যে তো কম্পিটিশন আছে। গণমাধ্যমের মধ্যেও যেমন খবরের কাগজ, কতগুলো দৈনিক কাগজ। এখন একটা দৈনিক কাগজের একজন রিপোর্টার, আগে যেমন 5-6টা কাগজ ছিল, আমরা কিন্তু প্রত্যেককে রিচ করতে পারতাম। এখন কিন্তু যে ঢাকা শহরেই এখন 20টা দৈনিক কাগজ আছে, যেগুলো মানে মোটামুটি একটা সার্কুলেশন আছে। তো তারা এই 20 জন কিন্তু কম্পিট করে। তারপরে আবার কতগুলো টেলিভিশন চ্যানেল আছে, প্রত্যেকটা চ্যানেল কিন্তু একজন মন্ত্রীকে অথবা তার যে ছায়া মন্ত্রী অথবা তার যে কাউন্টার পার্ট অপোজিশনে, হ্যাঁ, তাকে কিন্তু সবাই এই 20 জন পাবে না, বা এই 40টা টেলিভিশন স্টেশন পাবে না। যে গণমাধ্যমের এখানে একটা বড় ভূমিকা কাজ করে তাদের বিভিন্ন ধরনের বক্তব্যে আসবার জন্য। এটা হচ্ছে এক। আরেকটা হচ্ছে যে আমাদের এখানে যেমন রাজনৈতিক দলগুলোর মধ্যে হার্ড লাইনারদেরকে আমরা কিন্তু সবসময় চেষ্টা করি কোট করার কারণ আমরা যদি চাই যে সাংঘর্ষিক রাজনীতি, যেহেতু আমরা চাই যে ওই রকম গরম গরম কথা যারা বলবেন তাদেরকে
আবার যেই কাগজগুলো একটু কনজারভেটিভ, একটু লিবারাল ডেমোক্রেসির প্রতি যাদের রেসপেক্ট আছে, তারা আবার চাইবেন যে মডারেট ভিউজ কারা রিফ্লেক্ট করেন, কারা তাহলে আসলে যে moderate view দেন। গণমাধ্যম যদি বলেন, এই যে রাজনীতিবিদদের বক্তব্য যে সবকিছু সেন্সেশনের কথা বলছেন, তাহলে আসলে জনগণের আসলে এখানে লাভটা কি? না না, জনগণের লাভটা কিন্তু হচ্ছে যে মানে তারা তো প্রতারিত হচ্ছে না, জনগণ প্রতারিত কিন্তু হচ্ছে না। ধরেন জনগণের লাভটা কি, আপনি ওই সংস্কৃতিটাকে যদি প্রমোট করেন, এই যে যেটা কামরুল ভাই বলছিলেন যে মডারেট যারা, আপনি দুটি দল বা সব দলেই কিন্তু হার্ডলাইনার আছে, মডারেট আছে, আপনি যদি মডারেট ভয়েসটাকে হাইলাইট করেন, এটা কিন্তু সামগ্রিক অর্থে রাজনৈতিক পরিবেশটাকে উন্নত সুবাতাস, করে। হ্যাঁ, বই সেই বলতে। রাজনৈতিক পরিবেশ যখন উন্নত হয়, আপনি দেখেন এই যে গত 6 মাস 7 মাস ধরে কোনো ধরনের রাজনৈতিক সন্ত্রাস সহিংসতা আমরা লক্ষ্য করিনি, তার ফল আজকে আপনি পেয়েছেন। জিডিপি গ্রোথ রেট 7.05, এটা কিন্তু একটা সাংঘাতিক বিষয়। কেন সাংঘাতিক বিষয়? আজকে সারা কারণ পৃথিবীতে গত 5 যখন বছর ধরে প্রায় 6 থেকে আছে সেটা একটা, আর সারা পৃথিবীতে যখন অর্থনৈতিক মন্দা চলছে, সেখানে বাংলাদেশের মতো একটা রাষ্ট্র 7.05 প্রবৃদ্ধি আজকে অর্জন করতে সক্ষম হয়েছে। এবং এই পলিটিক্যাল স্ট্যাবিলিটি যদি আমরা ধরে রাখতে পারি, তাহলে দেখা যাবে যে আমাদের গ্রোথ রেট 8-9 আপনার ডাবল ডিজিটে চলে যাবে কয়েক বছরের মধ্যে। তো এই জন্য আমাদের প্রত্যেকেরই দায়িত্ব হচ্ছে কিন্তু যে যেই ধরনের বক্তব্যকে হাইলাইট করলে রাজনৈতিক সংস্কৃতি উন্নত হবে এবং দলগুলোর মধ্যে সহনশীলতা বাড়বে, সেই ধরনের বক্তব্যটাকে যথার্থ স্থানে উপস্থাপন শফিল ভাই, করা। আমি আরেকবার বিরতিতে যাওয়ার আগে আরেকটা প্রশ্ন রেখেছিলাম, সেই প্রশ্নে আবারও ফিরবো। আরেকটা বিরতি নিয়ে নিচ্ছি, দর্শক আমাদের সাথেই থাকুন, ফিরছে কিছুক্ষণ পরে। আমরা বাংলাদেশে এখন আবার ফিরে এলাম। আমরা কথা বলছিলাম শফিল ভাইয়ের সাথে। শফিল ভাই, আপনি জিডিপির আজকে যে আমরা 7.05-এ পৌঁছেছে সেই প্রসঙ্গে বলছিলেন, এবং আমরা বলছিলাম যে বিরতির মধ্যে যে কারণ হচ্ছে যে রাজনৈতিক সহিংসতা নেই। তা আমাদের এই অর্জনকে যদি আমরা বলি, তাহলে এটাকে ধরে রাখতে হলে আমাদের আসলে এদিকে কতটুকু মনোযোগ দেওয়া উচিত? যে কোন দিকে আপনি হ্যাঁ, আমার মনে হয় কি যে এই যে 7.05% প্রবৃদ্ধি যে প্রক্ষেপণ করা হলো, এটা এটা 9 মাসের বিবেচনা। 9 মাসের এবং আর বাকি 3 মাসেরটা প্রক্ষেপণ প্রজেকশন। তো এবং ওইটা নিয়েই 7.05। আমার মনে হয় যে যদি আমাদের কৃষি খাতের প্রবৃদ্ধিটা আরেকটু বাড়ে এই বছর এই বাকি 3 মাসে, তাহলে কিন্তু এটা মানে 7-এর একটু উপরে উঠে যেতে পারে। এবং বাংলাদেশ কিন্তু তাহলে পৃথিবীর প্রথম 10টা মানে দ্রুত প্রবৃদ্ধি অর্জনকারী দেশের একটি হবে। হ্যাঁ, দ্রুততর। তাহলে আমাদের রাজনীতি যদি একটু ইতিবাচক হয়, একটু যদি আমাদের ডেমোক্রেটিক স্পেসটা যদি বাড়ে, তাহলে এবং আমাদের রাজনৈতিক দলের মধ্যে যদি গণতান্ত্রিক চর্চা চলে এবং পরস্পরকে শ্রদ্ধা করার, সম্মান করার, সমীহ করার এবং পরস্পরের কাছ থেকে পরস্পরের শেখার একটা যদি বলা যায় রুল অফ দ্য গেম যদি আসে, পলিটিক্যাল গেম, তাহলে কিন্তু আমাদের প্রবৃদ্ধিটা আমার মনে হয় যে 10% ছাড়িয়ে যাবে। আমরা আগামী 2-3 বছরের মধ্যে কিন্তু 10% প্রবৃদ্ধি এটাকে কিন্তু আমরা অ্যাচিভ করতে পারবো। এবং আপনাদের হয়তো স্মরণে আছে যে গণচীনে অন্তত 3 দশক ধরে ডাবল ডিজিট গ্রোথ রেট ছিল, এবং এটাকে বলা হতো ওভারহিটেড ইকোনমি, চাইনিজ ইকোনমি। তারা কিভাবে করেছে? তাদের সেই রকম পলিটিক্যাল অ্যাসপাইরেশন ছিল এই ইকোনমিক ইমানসিপেশনের জন্য। তবে আমি একই সঙ্গে আরেকটা কথা বলতে চাই যে আমাদের এখানে কিন্তু আয় বৈষম্যটা, যেটা অর্থমন্ত্রী মহোদয় কিন্তু স্বীকার করেছেন যে আয় বৈষম্যটা বাড়ছে। হ্যাঁ, আমরা কিন্তু আয় বৈষম্যটার দিকেও কিন্তু একটা নজর দিতে হবে, কারণ ধনী এবং দরিদ্রের মধ্যে যদি ব্যবধানটা বাড়তে, হ্যাঁ, আমরা কিন্তু আয় বৈষম্যটার দিকেও কিন্তু একটা নজর দিতে হবে, কারণ ধনী এবং দরিদ্রের মধ্যে যদি ব্যবধানটা বাড়তে থাকে, তাহলে এই এটার ক্ষেত্রেও আমাদের একটু নজর দিতে হবে। আরেকটা বিষয় হচ্ছে আমাদের খাদ্যশস্য উৎপাদন বেড়েছে, কিন্তু আমাদের নিউট্রিশন এবং আয়ও বেড়েছে, মাথাপিছু আয় বাড়ছে, কিন্তু আমাদের এই যে নিউট্রিশনের দিকে কিন্তু নজর দিতে হবে। আমাদের
খাদ্যাভ্যাসের মধ্যে কিন্তু নিউট্রিশন কন্টেন্ট কম, বিশেষ করে গরিব এবং হতদরিদ্র মানুষ, তাদের ক্ষেত্রে কিন্তু এটা একটা সমস্যা। এটা কিন্তু আমাদের জাতীয় স্বাস্থ্যের জন্য, পুষ্টির জন্য, আমাদের দীর্ঘমেয়াদে টেকসই উন্নয়নের জন্য এটা নিশ্চয়ই একটা হুমকি। এই প্রবৃদ্ধির বিষয়টি আমাদের জন্য অবশ্যই একটি ইতিবাচক, আমাদের মানে অর্থনৈতিক ক্ষেত্রে বা আমাদের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে অনেক আমরা এগিয়ে যাচ্ছি, কিন্তু পারিপার্শ্বিকভাবে আমরা যেটি দেখি যে আমরা যতটা অনেক দিকে এগোচ্ছি, কিন্তু সুশাসন এবং সুবিচারের ক্ষেত্রে আমরা বেশ কিছু ঘটনা দেখি। যেমন আপনাকে যদি বলি যে আজকে হবিগঞ্জে আজকে আজকে যে বাহুবলে যে 4 শিশু মাটিতে পুঁতে তাদেরকে মারা হয়, তাদের বিষয়ে একটি চার্জশিট দেওয়া হয়েছে। এবং আপনি জানেন যে আমাদের সরকার কিন্তু শিশু হত্যার ক্ষেত্রে কিন্তু খুবই কঠোর আমরা দেখেছি, এবং কঠোর হস্তে আমরা যদি রাকিব হত্যার কথা দেখি এবং রাজীব হত্যার বিচার দেখি, খুব দ্রুত আইনে সেটি হয়েছে, এবং এটিও আসলে খুব দ্রুত সময়ের মধ্যে আসলে চার্জশিট দেওয়া হয়েছে। শিশু হত্যা এবং শিশু নির্যাতন বন্ধে সরকারের এই ব্যবস্থা অবশ্যই কিন্তু প্রশংসনীয়, কিন্তু আমরা যেটি দেখি যে অন্যান্য বিষয়গুলো, যেমন ধরেন নারী ধর্ষণ এবং নারী হত্যা, এই ক্ষেত্রে কি সরকার ঠিক সুনজর দিতে পারছে না, নাকি কেন আসলে, বিশেষ করে আমি যদি তনু হত্যার বিচারের কথা সরকার বলি? কিন্তু সুনজর দিতে পারছে। এই যে সাম্প্রতিক কালে যে ঘটনাগুলো ঘটেছে, ধরেন ধর্ষণের যে ঘটনাগুলো, হত্যার যে ঘটনাগুলো ঘটেছে, যে সর্বক্ষেত্রেই কিন্তু সরকার বিষয়গুলো আমলে নিয়েছে, নিয়ে এক একটা ঘটনা কিন্তু এক একটা থেকে আলাদা। আপনি যদি তনু হত্যার ঘটনাটি দেখেন, যে সাম্প্রতিককালে যে পোস্টমর্টেম রিপোর্ট এসছে, যে ভিসেরা রিপোর্ট এসছে, তাতে আবার অন্যরকম তথ্য আমরা পাচ্ছি যে ধর্ষণের ঘটনা ঘটেনি। এখন এটা কতটুকু সত্য, এটা অনেকেই দাবি করছেন যে জজ মিয়ার নাটক সাজানো হচ্ছে কিনা। হ্যাঁ, না, এখন প্রশ্ন হচ্ছে যে এইখানে জজমিয়া নাটক সাজানোরই বা প্রয়োজনটা কি? যে একজন কলেজ ছাত্রীকে হত্যা করা হয়েছে, এবং হত্যা করে একটা আপনার সেনসিটিভ এলাকায় ফেলে রেখে চলে গেছে কেউ না কেউ রাতের বেলা। তো এই ধরনের হত্যাকাণ্ডের সময় আপনার এখানেই আমি বলেছিলাম আরেকটা শোতে যে আপনি যদি পুলিশের প্রেস রিলিজটি খেয়াল করেন, যে অনেকদিন পরে আমার কাছে মনে হয়েছে যে পুলিশ একটা ভালো প্রেস রিলিজ দিয়েছে, আরো ভালো হতে পারতো, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু একটা ভালো প্রেস রিলিজ দিয়েছে, একটা ব্যাখ্যা দিয়েছে যে এই ধরনের ঘটনা যখন ঘটে, আমি তো অনেকদিন নর্থ আমেরিকায় ছিলাম, সেখানেও যখন এই ধরনের ক্লুলেস মার্ডার, যেটা কেউ দেখেনি, রাতের অন্ধকারে মেরে ফেলে রেখে গেছে, এই ধরনের ঘটনা অনুসন্ধানের ক্ষেত্রে কিন্তু অনেক সময়ের দরকার হয়। তো আমাদের এখানে যেটা হয় যে একটা হলো যে দুই ধরনের ঘটনা ঘটে, যে অনেক সময় ধরে তদন্ত করলে অনেক সময় বিষয় চাপা পড়ে যায়, সেই কারণে মানুষের মধ্যে একটা সন্দেহ জাগে, মানুষ খুব দ্রুতই এটা সমাধান চায়। আবার আপনি যদি সত্যিকার অর্থে আইনি প্রক্রিয়ায় সমাধান করতে চান, তাহলে সময় আপনাকে দিতে হবে, কারণ পুলিশ তাড়াহুড়ো করতে গিয়ে যদি একজন নিরপরাধীকে অপরাধী আপনি হিসেবে, কিছু কিছু ঘটনার ক্ষেত্রে বলতে পারেন, অনেক ঘটনায় কিন্তু আমরা দেখেছি যে আসলে, আমি শেষ করি একটু, যে যদি তাড়াহুড়ো করতে গিয়ে একজনকে আসামি হিসেবে উপস্থাপন করে, যদি দেখা যায় যে সে সত্যিকারের অপরাধী না, তাহলে কিন্তু আরো একটা বড় ধরনের অপরাধ সংঘটিত হবে, যে একজন নিরপরাধ মানুষ অপরাধী হয়ে যাবে। তো সাম্প্রতিককালে যেটি হয়েছে যে এই ধরনের ঘটনাগুলো সরকার আমলে নিয়েছে, ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেছে, এবং অনেক ক্ষেত্রেই কিন্তু মামলা চলছে, এবং আমি আশাবাদী যে এই তনু হত্যাকাণ্ডেরও বিচার হয়তো হবে, হয়তো কিছুদিন সময় লাগতে পারে। এই যা কামরুল ভাই, আমরা যতটুকু একটা ধরনের রাষ্ট্রের মর্যাদা যদি আমরা বিচার করি, সেই রাষ্ট্রের মর্যাদা নিরূপণের জন্য সুশাসন এবং সুবিচার আসলে কতটুকু প্রয়োজন, এবং আমাদের দেশে এখন প্রায় নারী ধর্ষণের ঘটনা যেভাবে ঘটছে, হয়তো গণমাধ্যমের কারণে সেগুলো বেশিরভাগ উঠে আসছে, অথবা তার চেয়েও বেশি ছিল, সেটা আমরা মানে গণমাধ্যমের কারণে আমরা জানতে পারছি। তো এই সুশাসন এবং সুবিচার প্রতিষ্ঠার জন্য একটা রাষ্ট্রের মর্যাদা নিরূপণের জন্য আসলে কতটুকু গুরুত্বপূর্ণ, এই প্রসঙ্গে আপনার কাছে ফিরবো। আমরা আরেকটা বিরতি নিয়ে নিচ্ছি দর্শক, আরেকটা বিরতি নিচ্ছি, আমাদের সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম, আপনারা আছেন বাংলাদেশ এখনে। আমি কামরুল ভাইয়ের কাছে ছিলাম যে একটি রাষ্ট্রের মর্যাদা যখন নিরূপণ করা হয়, যেমন একটি রাষ্ট্র সংবিধান অনুযায়ী আসলে প্রজাতন্ত্রের কাছে কি অঙ্গীকার করে, মানে সকল নাগরিকের জন্য আইনের শাসন, মৌলিক মানবাধিকার এবং রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সাম্য, স্বাধীনতা ও সুবিচার নিশ্চিত করা। আমাদের আসলে এই অঙ্গীকারের কথা যদি বলি, সুশাসন প্রতিষ্ঠিত যদি না হয়, তাহলে আইনের প্রতি কি মানুষ আস্থা হারাচ্ছে কিনা?
না, এটা তো আমাদের শাসনতন্ত্রেই বলা আছে। আমাদের 72-এর শাসনতন্ত্র যতবারই পাল্টানো হোক না কেন, যত সংশোধনী আনা হোক কেন, এই কথাগুলো কিন্তু সুস্পষ্টভাবে আমাদের শাসনতন্ত্র লিপিবদ্ধ করে রেখেছে। এখন আইনের শাসন যদি প্রতিষ্ঠা করতে হয় তাহলে সুবিচারটা আমরা পাবো, সুবিচারও পাবো। আর আইনের শাসন বা সুশাসন এটি আন্তর্জাতিকভাবেও দেখা হয়। এখন যেমন আমাদের এখানে ইয়াসমিনের ঘটনা একসময় খুব নাড়া দিল। আমরা বেইজিং গেলাম, সেখানে কিন্তু আমরা গিয়ে দেখলাম যে আমাদের দেশের কয়েকজন নারী নেত্রী তারা সেই প্ল্যাকার্ডটা নিয়ে বসে আছেন। পৃথিবীর যত দেশের ডেলিগেট সেখানে গেলেন, তারা সবাই দেখলেন যে হ্যাঁ, বাংলাদেশে এইরকম একটা ঘটনা ঘটেছে। এখন এর যদি সুবিচার না হয় তাহলে, মানে এরকম ঘটনা যদি সুবিচার না হয় তাহলে এগুলো আন্তর্জাতিক অঙ্গনে চলে যাবে এবং বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তিটা ক্ষুণ্ণ হবে। আবার দেশের ভিতরেও এগুলো একটা যদি সুবিচার না হয় তাহলে আরও কয়েকটা ঘটনা ঘটতে সাহায্য করবে বা উস্কে দেবে, বা তাদেরকে তাদের প্রতি এক ধরনের প্রণোদনার মতো। তো সেই কারণে এগুলো ডিসকারেজ করা এবং এগুলোকে আয়রন হ্যান্ডে ফেস করা, সেটা কিন্তু রাষ্ট্রের একটা দায়িত্ব, সরকারের দায়িত্ব। এবং সেক্ষেত্রে যখনই কোনো ব্যত্যয় হয় তখন কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যমে বা আন্তর্জাতিক অঙ্গনে এগুলো চলে যায়। যেমন আমাদের এখানে যদি কোনো একটা ছোট ঘটনা ঘটে, সেটা কিন্তু নিউ ইয়র্কে দেখা হলো জাতিসংঘের সামনে আমাদের দেশেরই কয়েকজন নাগরিক দাঁড়িয়ে যাবেন প্ল্যাকার্ড নিয়ে, এবং অন্য দেশের রাষ্ট্রনায়করা সেখান দিয়ে যখনই যাবেন তারা কিন্তু সেগুলো দেখবেন বা আন্তর্জাতিক গণমাধ্যম সেটা পিক আপ করবে। তাহলে আমাদের দেশ সম্পর্কে বহির্বিশ্বে একটা ভুল মেসেজ চলে গেল। ছোট্ট ঘটনা কিন্তু এটা ট্রিগারিং ইফেক্ট অনেক বেশি। সেই কারণে যত ছোট ঘটনায় হোক সেগুলোকে একেবারে শুরুতেই ফেস করা, এটা যেন বাড়তে না পারে, সেই রকম ফ্লেয়ার আপ যেন না। যেগুলো আপনি বলছেন প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে থাকা, বাড়ছে কেন আসলে? আমরা কি সুশাসনের মধ্যে আছি বলে বাড়ছে? একেবারে যদি সুশাসন থাকতো তাহলে তো আর এগুলো ঘটতো না। সুশাসন মানেই হচ্ছে এগুলো হচ্ছে একেবারে জিরো। হ্যাঁ, কিন্তু আমাদের এখানে তো জিরো না। আমাদের এখানে হয়তো অনেক সময় দেখা গেলো যে ছোট ছোট অনেক ঘটনা ঘটে যাচ্ছে। এই ঘটনাগুলো ঘটবার কথা না যদি আমরা সুশাসন একবারে সুনিশ্চিত করি। হ্যাঁ, মানুষের মৌলিক মানবাধিকারগুলো যদি সুনিশ্চিত হয় তাহলে এগুলো ঘটবার কথা না। কিন্তু আবার আমাদের দেশের যে সংস্কৃতিটা, সেই সংস্কৃতিটা শিক্ষার সঙ্গে সংস্কৃতি, হ্যাঁ, এটা যদি মানে হাত ধরে ধরে যদি না হাঁটে তাহলে কিন্তু আমাদের ওই যে মৌলিক মানবাধিকার বলুন, সুশাসন বলুন, সুবিচার বলুন, এই রক্ষা কবচগুলো রাখা খুব কঠিন। এখন মানে বর্তমান সরকারের আমলে এই যে ধরনের ঘটনাগুলো ঘটছে, আপনি কি মনে করেন যে এই সরকারের আমলে সুশাসন প্রতিষ্ঠা সম্ভব, বা এই এখন যে সমস্ত ঘটনাগুলো এর দায় সরকার নেবে? আমি একটু বিষয়টা ক্লিয়ার করি। যেমন এই যে ধরেন ধর্ষণের মতো ঘটনা, আপনি আমেরিকা, কানাডা, ইউকে, অস্ট্রেলিয়া, উন্নত দেশগুলোতে কিন্তু অসংখ্য ধর্ষণের ঘটনা ঘটে এবং ঘটনা ঘটার পরে সেগুলোর বিচার হয়। ঘটনা সব সমাজেই ঘটে, আমাদের সমাজেও কিন্তু এই ধর্ষণের ঘটনা কিন্তু নতুন না। অসংখ্য ঘটনা আগেও ঘটেছে। এখন নতুনটা কি? নতুনটা হচ্ছে যে আজকে গণমাধ্যম অনেক বেশি এই জায়গাটা সোচ্চার, অনেক বেশি সক্রিয় হওয়ার কারণে অনেক ঘটনা এখন গণমাধ্যমে উঠে আসছে এবং মানুষের মধ্যে এক ধরনের সচেতনতার জন্ম নিয়েছে। মানুষ প্রতিবাদ করছে, আমরা প্রতিবাদ করছি। এটা একটা শুভ দিক যে এই প্রতিবাদের ফলে একটা প্রতিকার হবে। এখন আপনি আসেন সুশাসনের বক্তব্যে, যে এই ধরনের ঘটনাগুলোর ক্ষেত্রে যেমন আপনি যদি বাংলাদেশের এই যে ৪৫ বছরের ইতিহাসটা দেখেন, যে সুশাসনের দিকে কিন্তু আমরা ক্রমশ অগ্রসর হয়েছি। বিচার কার্যের কথা যদি বলেন, এই যে শিশু হত্যা, নারী ধর্ষণ থেকে শুরু করে সব জায়গায় কিন্তু বিচার আগের চাইতে অনেক বেশি হচ্ছে। মানে সব ক্ষেত্রেতে বিচারের ক্ষেত্রে একটা ব্যালেন্সের বিষয় আছে, আমি সেটা বলছি। যেমন ধরেন শিশু হত্যার ক্ষেত্রে আমরা এগিয়ে আছি, আবার ধর্ষণের ক্ষেত্রে পিছিয়ে আছি। আমি এটাই আসলে জানতে চাচ্ছি, ব্যালেন্সটা আমরা করতে পারছি না কেন? এক একটা তো এক এক রকম।
আলামত, এবং এক একটার আইনি জিনিসও কিন্তু এক এক রকম। যেমন ধরেন এই যে তনু হত্যার ঘটনাটি যেভাবে আমাদের সমাজকে নাড়া দিয়েছে, এবং আমার তো ধারণা, এবং যেখানে আপনি প্রধানমন্ত্রী বক্তব্য রেখেছেন যে প্রচলিত আইনে বিচার হবে, আবার প্রধান বিচারপতি বলেছেন যে আইন পরিবর্তন করতে হতে পারে, যে এই আলোচনা সমালোচনার মধ্যে দিয়ে প্রযুক্তিগত বিষয়টা উনি তুলে এনেছেন। হ্যাঁ, প্রযুক্তিগত বিষয়টাও এসছে, যে সবকিছু বিবেচনায় নিয়ে হয়তো এটা একটা ভালো প্রধান দিকে বিচারপতি যাবে। তো বলেছেন যে তনু হত্যার বিচার এই প্রযুক্তিতে আসলে এখন আইনের সাথে ফারাক আছে, এই প্রযুক্তিগত ইয়েতে আসলে বিচার করা সম্ভব নয়। যেমন আমি স্পষ্ট জানি না, উনি আইনের লোক, উনি প্রধান বিচারপতি, উনি ওনার অবস্থান থেকে কথা বলেছেন, কিন্তু আমি একজন সাধারণ মানুষ হিসেবে আমি যেটা মনে করি যে ধরেন এই ধরনের ঘটনা ঘটলে, এই ধরনের ঘটনা তো নতুন না, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এটা অনুসন্ধান করে দেখবে, এবং আমাদের কিন্তু প্রযুক্তিগত দিক থেকেও আমরা এখন আগের চাইতে অনেক এগিয়েছি। ফরেনসিক রিপোর্টগুলো বিশ্লেষণ করা থেকে শুরু করে নানা বিষয়ে আমাদের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোও কিন্তু অগ্রসর হয়েছে, এবং যেটা এখন প্রয়োজন সেটা হচ্ছে যে নানামুখী বিভ্রান্তিকর বক্তব্য না দিয়ে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করা, অপরাধীদেরকে খুঁজে বের করার জন্য, এবং সজাগ থাকা যাতে কেউ এই ধরনের ঘটনা ধামাচাপা দিতে না পারে। এই ধরনের ঘটনাকে যাতে এই বাহিনীকে সহায়তা করা, অপরাধীদেরকে খুঁজে বের করার জন্য, এবং সজাগ থাকা যাতে কেউ এই ধরনের ঘটনা ধামাচাপা দিতে না পারে, এই ধরনের ঘটনাকে যাতে অন্যদিকে আপনার নিয়ে যেতে না পারে। এবং যেটা আমি বলছিলাম যে সুশাসনের বিষয়টা, যে একটা রাষ্ট্রের যে সুশাসনের বিষয়টি আসে তো তার হিস্ট্রি থেকে। ধরেন আমাদের ইতিহাসে কিন্তু আমরা বিচারহীনতার সংস্কৃতিতে অভ্যস্ত হয়ে গেছি, অনেক অভ্যস্ত হয়ে গেছি না। আপনি তো বিচারহীনতার সংস্কৃতি শুরুই হলো আপনার ৭৫ সালে, আপনি যে দেশে জাতির জনককে হত্যা করা হলো এবং ইনডেমনিটি বিল করে সেটার বিচার ব্যাহত করা হলো, সেখান থেকে আমরা বেরিয়ে এসেছি। ৭১ সালে যারা মানবতা বিরোধী অপরাধের সাথে যুক্ত ছিল তাদের আজকে বিচার করা হচ্ছে। তারপরে ওই যে আপনি যে শিশু হত্যাকাণ্ডের অনেকগুলো ঘটনার কথা বললেন, সেগুলোর বিচার করা হয়েছে। আপনি দেখেন নারায়ণগঞ্জে ৭ খুনের ঘটনার বিচার হয়েছে, যেখানে আপনার মন্ত্রীর আত্মীয় জড়িত এবং একটা বাহিনীর সদস্যরা যদি সেখানে বিচার পেয়েছে। আমাদের বিচার বিভাগেরও কিন্তু লিমিটেশন আছে। দেখেন শত শত মামলার জট আছে, যথেষ্ট বিচারকের সংখ্যার অভাব আছে, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর মধ্যেও কিন্তু দক্ষতার অভাব আছে, তাদেরও কিন্তু জনবলের ঘাটতি আছে। এই সামগ্রিক অর্থে যে ব্যাপক পরিবর্তনটা দরকার এই ধরনের অপরাধগুলোকে মোকাবেলা করার জন্যে, সেই জায়গাটায় আমরা এখনো প্রস্তুত না। হয়তো এটা প্রস্তুত হতে আরো সময় লাগবে। এই যেটা আমি বলছিলাম যে আপনার এই যে তনু হত্যাকাণ্ডকে ঘিরে যেই ধরনের সচেতনতা সৃষ্টি হয়েছে, যে ধরনের প্রতিবাদ হয়েছে, সেইখান থেকে আমার ধারণা যে সকল পক্ষ শিক্ষা গ্রহণ করবেন, যে এই ধরনের ঘটনাগুলোকে দ্রুত, হয়তো দেখা যাবে যে এই যে শিশু হত্যা নিয়ে আলোচনার পরে কি হয়েছে, যে দ্রুত বিচার আইনে এটার সমাধান হয়েছে। আমরা আশা করব যে তনু হত্যার মতো ঘটনাও দ্রুত বিচার আইনে সমাধান করা যায় কিনা সেটি বিবেচনা করে আসলে গণমাধ্যমের কারণেই আসলে যে সমস্ত ঘটনাগুলো উঠে আসে সেগুলোরই আসলে এটা তো গণমাধ্যমেরই দায়িত্ব। কারণ একটা সমাজে গণমাধ্যমের দায়িত্বটা কি? গণমাধ্যমের দায়িত্ব হচ্ছে ওয়াচডগ রোল প্লে করা, যে সমাজের সকল ধরনের অন্যায় অসঙ্গতিগুলো সামনে নিয়ে আসা, এবং সামনে নিয়ে এসে তার চেয়েও বড় দায়িত্ব সরকারের, কারণ সবার বিচার সুনিশ্চিত করা। সরকারের সামনেই তো তারা নিয়ে আসছে, এবং সরকার সেটাকে আমলে নিয়ে ব্যবস্থা গ্রহণ করবে। সবকিছু উঠেও আসবে না, তারপরও বিচার সুশাসন প্রতিষ্ঠা তো আসলে করতে হবে। এখন সব ঘটনা যদি উঠে না আসে তাহলে কি তারা বিচার পাবে না? না, অবশ্যই পাবে। আমরা আরেকটা বিরতি নিয়ে নিচ্ছি। দর্শক, আরেকটা বিরতি নিচ্ছি, আমাদের সাথেই থাকুন। আবারও ফিরে এলাম বাংলাদেশে। এখন আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। শফিল ভাই, আমি একটু শেষ অংশে, আপনারা বাঁশখালীর ঘটনাটা নিশ্চয়ই শুনেছেন এবং সেখানে পুলিশের গুলিতে 4 জন মারা গেছে সেটিও জানেন। সেখানে কিন্তু এখনো থমথমে অবস্থা বিরাজ করছে, তারা হরতালের ঘোষণা দিয়েছে। তো সবকিছু মিলে এই ঘটনাটাকে মানে কিভাবে দেখেন? আমরা যতটুকু, বিদ্যুৎ কেন্দ্র সরকারের একটি উন্নয়ন প্রকল্পের একটি অংশ, তারা ভালো কাজ করবে এবং আমাদের অগ্রগতির জন্য সেটি প্রয়োজন আছে। আবার তাদের অবস্থান থেকে তারা তাদের পেশা এবং ভূমি সেটির জন্য লড়ে যাচ্ছে, এবং মাঝখানে দুটি পক্ষের কারণে, সংঘর্ষের কারণে 144 ধারা জারি হয়ে আসলে সার্বিকভাবে এই অবস্থাটি ঘটেছে। এখন তাদের যে অবস্থান, এই যে বিদ্যুৎ কেন্দ্রের রক্তাক্ত বাঁশখালী ভূমি অধিগ্রহণ বড় আলোচনার বিষয় হয়ে এসছে কিনা বলে আপনি মনে করেন? যেমন এখানে এটা কিন্তু একটা ক্লাসিক
উদাহরণ, এই যে ডেভেলপমেন্টের যে ডিলেমাটা, যে ধরেন একটা বিদ্যুৎ কেন্দ্র এখানে করা হবে, দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, এক পক্ষ চাচ্ছে বিদ্যুৎ কেন্দ্রটি করা হোক, আরেক পক্ষ চাচ্ছে না। এখন যে কোনো ধরনের উন্নয়ন কর্মকাণ্ড করতে গেলে কোনো না কোনো পক্ষ ক্ষতিগ্রস্ত হয়, আমাদের মতো দেশে বিশেষ করে যেখানে জায়গা অধিগ্রহণের বিষয় থাকে। তারপরে যেহেতু কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র এবং সাম্প্রতিককালে নানা ধরনের প্রচার প্রপাগান্ডা হয়েছে যে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র পরিবেশের জন্য ক্ষতিকর, তো সেই বিষয়গুলো থেকেও এক ধরনের মানুষের মধ্যে এক ধরনের ক্ষোভ তৈরি হয়, যে মানুষ নানাভাবে ক্রিটিক্যালি এটাকে দেখার চেষ্টা করে। এখন প্রশ্ন হচ্ছে যে এই ধরনের ঘটনার ক্ষেত্রে, এবং যারা মারা গিয়েছে তারা কিন্তু পুলিশের গুলিতে মারা গিয়েছে, এবং পুলিশের দিক থেকে বলা হয়েছে যে আত্মরক্ষার্থে তারা। তো এখানে আমার কাছে যেটা মনে হয় যে এই ধরনের প্রকল্পগুলো যখন নেওয়া হয়, যে যারা এটা নেন তাদের উচিত হচ্ছে স্থানীয় মানুষের সাথে আলাপ আলোচনা করা, কারণ উন্নয়ন তো মানুষের জন্য। আমাদের বিদ্যুৎ দরকার, আমরা যদি মধ্যম আয়ের দেশ হতে চাই, উন্নত দেশ হতে চাই, বিদ্যুৎ উৎপাদন আমাদেরকে করতে হবে, এতে কোনো সন্দেহ নাই। আমার প্রশ্ন হলো যে আপনি বলছিলেন, আমি শেষ করি যে, এবং এই ধরনের ঘটনাকে যাতে না ঘটে তার জন্য কি করতে হবে, ওই এলাকার মানুষের সাথে আপনাকে আলাপ আলোচনা করতে হবে যে আমরা এখানে বিদ্যুৎ কেন্দ্র করতে চাই, তাদের বক্তব্যটা কি। পাশাপাশি এখানে কিন্তু নানা ধরনের গুজবেরও কিন্তু ডালপালা গজিয়েছে, বিভিন্ন ধরনের গুজব ছড়ানো হয়েছে, মানুষকে উত্তেজিত করার চেষ্টা হয়েছে, সেই জায়গাটাকে প্রতিহত করা এবং মানুষের মধ্যে এক ধরনের সচেতনতা দরকার। আর যারা যদি কেউ ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, একটা উন্নয়ন কর্মকাণ্ড যদি নেওয়া হয়, সেখানে যদি জমি অধিগ্রহণের বিষয় থাকে, সেক্ষেত্রে যারা ক্ষতিগ্রস্ত হবে তাদের ক্ষতিপূরণের বিষয়টি ঘটেছে। পুলিশ আত্মরক্ষার্থে গুলি করেছে, আত্মরক্ষার পরিমাপটা আমি জানি না আসলে। এইটা নিয়েও এইটা তো আমি বলতেই চাচ্ছি যে সাম্প্রতিক কালে দেখা যাচ্ছে পুলিশের গুলিতে অনেকেই প্রাণ হারাচ্ছেন। আমরা প্রথম ধাপের নির্বাচনে কিন্তু ইউপি নির্বাচনে দেখেছি, ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমরা দেখেছি, কালকেও দেখেছি। আমার কাছে মনে হয় যে পুলিশেরও কিন্তু এই বিষয়টি ভেবে দেখার দরকার আছে, যে গুলি ছুড়বার আগে চিন্তা করা যে কোন ক্ষেত্রে আমরা গুলি করব। এই যে সাধারণ মানুষের যে প্রাণহানি হলো, এটা কিন্তু একটা আশঙ্কাজনক বিষয় যে পুলিশের গুলিতে মানুষ প্রাণ হারাচ্ছে। হ্যাঁ, কখনো কখনো আত্মরক্ষাতে পুলিশকে গুলি চালাতে হতে পারে, তো সেই পরিস্থিতিটা পুলিশকেই আমি শেষ প্রশ্ন কামরুল ভাইয়ের কাছে আসতে চাই, যে আমরা যখন দেখি যে এই ধরনের ঘটনা ঘটে, বিএনপির পক্ষ থেকে আবারও হান্নান সাহেব বলেছেন যে পুলিশ পাখির মতো মানুষ মারছে, এবং বেগম খালেদা জিয়া সেটার দাবি করেছেন, বিচার দাবি করেছেন। আমরা আসলে কোনো ঘটনা ঘটলে দায় চাপাই, আমরা আসলে ভালো কোনো মন্তব্য করি না কেন, বা আমরা ভালো কোনো পরামর্শ দিই না কেন? শেষ প্রশ্ন আপনার কাছে। না, প্রথমত হচ্ছে যে যেটি শফিউল বললেন, যে এইরকম একটা উন্নয়ন প্রকল্প, আমাদের বিদ্যুৎ প্রয়োজন, আমাদের উন্নয়ন দরকার, কিন্তু আমরা পরিবেশের সঙ্গে কতটা এটাকে মেলাবো, আমাদের মানে তিনটি বিষয় কিন্তু একসঙ্গে সমান্তরালে চলতে হবে। আমাদের এখানে যেমন কি স্থানীয় লোকের সঙ্গে সলা পরামর্শ করে কিন্তু এই প্রকল্পটা, উন্নয়ন প্রকল্পটা নেওয়া উচিত, কিন্তু আমরা সেটা ব্যর্থ ঘটিয়েছে, এবং ব্যর্থ ঘটানোর ফলেই কিন্তু ব্যর্থ ঘটানোর ফলেই কিন্তু আজকে যেমন পুলিশের উপরে তাদের সাথে সমঝোতা করি আসলে করুক, সেটি এই ধরনের ঘটনা না করে আমাদের অতীতে যেমন ফুলবাড়ি একটা ক্লাসিক কেস। ধন্যবাদ আপনাদের দুজনকে। দর্শক, এই ছিল আজকের মতো বাংলাদেশ এখনই। পরবর্তীতে আবারও দেখা হবে, সবাই ভালো থাকুন।